ছেড়ে চলে যাওয়ার কথা ভাবে? ভাবি নয়, এটা হলো আমার জীবনের একটা দুঃস্বপ্নের ডামি। সেই ডামিটাকে আমি আমার জীবন থেকে সারা জীবনের মতন ওই রাস্তা করে চলে ফেললাম। মেজ বৌদি, স্বামী স্ত্রীর সম্পর্ক তো মজবুত বন্ধন, সারা জীবনের মজবুত বন্ধন। সেই বন্ধন ছেড়ে কি চলে যাওয়া যায়? বলো না মেজ বৌদি। সুমন্ত, সুমন্ত, এখন আমি কি করবো তুই বলতে পারিস? আমি যে জিনিস শুনে বিষ পান করে বসে আছি। তুই একটু কষ্ট করে বিষের জ্বালা সহ্য কর বান্দা, তুই একটু বিষের জ্বালা সহ্য কর। দেখবি আমি বলছি একদিন না একদিন তুই অমৃতের সব পাবি, ওটা একদিন সহ্য পাবি, তুই পাবি। সুমন্ত, হ্যাঁ মেজ বৌদি, আমি তোমায় অনুরোধ করে বলছি, অতীতে যা ঘটে গেছে তুমি সব মুছে ফেলে আবার বর্তমানকে নিয়ে সুখে থাকো মেজ বৌদি, সুখে থাকো। অসম্ভব! আমি কেমন করে ভুলে যাবো যে এই মানুষটা আমাকে ঠকিয়েছে? আমি তো কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কোনো বিজনেসম্যানকে বিয়ে করতে পারতাম, তা না হলে সামান্য একটা সিকিউরিটি গার্ডের স্ত্রী। স্বামীর পেশাকে নিয়ে ব্যঙ্গ করিস না উর্মি। স্বামীর পেশা যাই হোক না কেন, তার ভালোবাসাটাই হচ্ছে আসল। তুমি ঠিক বলেছো। একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে অফুরন্ত ভালোবাসা পাওয়াটাই হচ্ছে শ্রেষ্ঠ ভালোবাসা। সুমন্ত, প্রচুর টাকা রোজগার করা মাতাল লম্পট স্বামী যে মুঠো মুঠো টাকা দিয়ে স্ত্রীর ভালোবাসার কর্তব্য পালন করতে চায়, তার যে স্বামী মোটা ভাত কাপড় দিয়ে এক বুক নিখাত ভালোবাসায় ভরিয়ে দেয়,
সঙ্গে পরিচয়টা কিছু দেনি কেমন? উনি হলেন আমার জানি 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 এক ঝলক দেখেই আমি বুঝে নিয়েছি মানে উনি হচ্ছে মাসিমা মানে আপনার মা। ছি, ছি, ছি। আপনি কি করছেন? আমি ওনার স্ত্রী। কি? যা শালা ভেতরে হচ্ছে একেবারে মেরে প্যাকেটে তাজা কুড়িয়ে আরে কি ভাবছেন কিছু নয় আসলে কি জানেন এই ওনাকে দেখে না কেমন যেন আমার মায়ের কথা মনে পড়ে গেল। আমার মাও ওনার মতো না এক হাত ঘুমটা দিতেন আর কপালে কপালে মস্ত বড় একটা চাঁদের মতো টিপ করতেন। আর আমার মাকে না আমার মাকে ঠিক যেন দেবীর মতো লাগতো দেবী। সব মাই তো দেবী। একেবারে ঠিক বলেছে। বলছিলাম আপনাকে যদি আমি মা বানাই মানে মা বলে ডাকি মা বলে ডাকার কোনো প্রয়োজন নেই, মনে মনে মা ভাবলেই চলবে। তুমি কে মা এই না মানে বোন কি? আমি কাকে দেখছি এই সত্যি করে বলো কে কে তুমি? আমি তো ওকে দেখে আপনি এমন করছেন কেন? ও আমার বোন শিউলি। আমার বোন শিউলি ও কি আপনার নিজের বোন নাকি কুড়িয়ে পাওয়া? না না তা কেন হবে? ও তো আমার নিজের মায়ের পেটের আপন বোন। কিন্তু ও যে অবিকল আমার মন্দির মতো দেখতে আদরের ছোট জানেন আমার সবটুকু ভালোবাসা না আমি তার জন্য তুলে রাখতাম রোজ রাতে সে আমার এই বুকে মাথা রেখে ঘুমাতো আমি তাকে ঘুম পাড়ানি গল্প বলতাম কিন্তু কিন্তু আজ আমার বুকটা খালি হয়ে গেছে ভাই কোনো এক চরকের মেলায় আমি তাকে হারিয়ে ফেলেছি। বুঝছেন আপনি? তাই তো ওর মুখের মধ্যে তার ছায়া খুঁজে পেয়ে ভাবলাম ওই আমার সেই হারিয়ে যাওয়া মুন্নি। তুই ওরে বোন তুই কি পারিস না একটিবার আমাকে দাদা বলে ডেকে আমার এই বুকের মধ্যে জমে থাকা ব্যথাটাকে একটু লাঘব করে দিতে বল না রে বল না। নিশ্চয়ই পারবো। আমি তোমার বোন হয়েই থাকবো, তোমার মুন্নি হয়ে আমি থাকবো দাদা। মুন্নি আমার মুন্নি সরি সরি সুদর্শন বাবু, সেদিন আপনাকে আমি চিনতে ভুল করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আপনি একটি ভালো মনের মানুষ। না মানুষ কিনা তা আমি জানি না তবে আজ এসেছি আপনাদের পাশে ভালো মানুষ হয়ে থাকতে আমাদের পাশে আপনি তো জানেন সিদ্ধান্ত বাবু টাকা কবে ফিরবে তার কোনো ঠিক নেই এদিকে কোম্পানিটা একেবারে টাল অবস্থা তাই এই অবস্থায় আপনি একমাত্র পারেন ওই কোম্পানিটাকে বাঁচাতে। কি বলছেন সুদর্শন বাবু? না, না, আমি আপনি তার জন্য যা যা আইনি কাগজপত্রের
শিউলি যদি আমার ভাইয়ের দায়িত্ব নেয় তাহলে তো কোনো কথাই নেই। কিরে শিউলি, পারবি তো আমার ভাইটা দায়িত্ব নিতে? নিশ্চয়ই পারবো দাদা, আপনি বললে কি আর আমি ভয় পেয়ে গেলি? না না, ভয় পাওয়ার কিছু নেই। এই, তুই আমাকে তো দাদা বলে ডেকেছিস, হ্যাঁ? দাদাকে তো আপনি বলে, তুমি বলবি। ওই কথাই রইল। আজই তাহলে আপনি জেনারেল ম্যানেজারের পদটা বুঝে নিন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনার হাতে রান্না করা খাবার আমি পেট পুড়ে খেয়ে যাবো। আজ আমি বিশ্বকর্মা হয়ে লক্ষিন্দরের লৌহ বাসর ঘরের মতো এই সিদ্ধান্ত সরকারের সংসারে ছোট্ট একটা ছিদ্র করে গেলাম। একদিন ওই ছিদ্র দিয়ে আসবো আমি ঘরের সব হয়ে দংশন করতে। কি ভাবছেন সুদর্শন বাবু? এই কথায় কথা অনেক দেরি হয়ে গেল। আজ তাহলে আসি বলতে। হ্যাঁ আসি দাদা, আসি। হ্যাঁ কিরে বল, সুখে থাকিস, ভালো থাকিস, সাবধানে থাকিস। হ্যাঁ আসি দাদা। সত্যি নিজের কাছে নিজে আমাকে বড় ছোট বলে মনে হচ্ছে। সেদিন মানুষটাকে আমি কত কোনো কথা বলেছি। হ্যাঁ থাক তোরা থাক। তুমি জয়েন্দ্রকে বলো ও সমস্ত বায়নাটা নিয়ে যেন আমার সাথে অফিসে দেখা করে। আমি এখন অফিসে আসছি। হ্যাঁ ঠিক আছে। আমার সুখের জোয়ার বয়ে এসেছে, তোমার দাদার পদোন্নতি হচ্ছে, ঠাকুরপো চাকরি পেয়ে যাচ্ছে, তারপর তোমার বিয়েটা ধুমধাম করে দিয়ে ফেলে। আমার দিনে আমি বিয়ে করবো না বৌদি, আমি বিয়ে করবো না বৌদি। তাহলে তো ডুবে ডুবে জল খাওয়া কেন ভাই? কি ডুবে ডুবে জল খাওয়া মানে? দাদা কথা বলছে, কিছুই বুঝতে পারছো না। ওরে বাবা রে বাবা, ইমনের সাথে তোমার ইন্ট্রুমেন্ট ব্যাপারটা আমি জানি না ভেবেছো? আমি তোমার দাদাকে কি বলবো? তোমায় বৌদি, তুমি দাদাকে প্লিজ কিছু বলে না। তোমার দাদাকে না বলে তোমাদের এই জায়গাটা এক হবে কি করে রে? হ্যাঁ, যদিও আমি জানি তোমাদের মধ্যে এই একটুখানি মানে পালা চলছে। মিটিয়ে নাও, মিটিয়ে নাও। আর তারপর মন্দিরে কি হয় জানো তো? মন্দিরে কি দশা হয় তা তুমি জানো? মন্দিরে কি দশা হয় তা তুমি জানো? মিলেতে ধুলো জ্বলে, মিলেতে ধুলো জ্বলে। খুব জানি মিটিয়ে দাও। আর একেবারে পাক্কা গোয়েন্দাগিরি। আমার সাথে কিছু মন নেওয়া নেওয়ার আগে সব কিছু জানা ফেলেছে একেবারে। যাকে বৌদি যখন সাহস দিয়েছে তখন আর একদম আমি পিছিয়ে থাকবো না। ইন্দ্রদা এলেই আমি তাকে বলবো। উর্মি, আশ্চর্য তো, কি এমন হলো যে এখন আমাকে আসার জন্য ফোন করে? উর্মি, সরি, আমি জানতাম না যে তুমি এখানে আছো। উর্মি, উর্মি, আরে দাঁড়াও। তুমি ডাকছো, মেয়ের মধ্যে সাড়া দিচ্ছে না মানে নিশ্চয়ই আশেপাশে কোথাও নেই। আর তোমাকে ফোন করে ডেকেছে মানে নিশ্চয়ই আসলে সেই কারণটা আমি আমার বোনের কাছ থেকে জেনে নেবো। বাবা, এখনো আমার উপরে এত অভিমান? তোমার উপর অভিমান করতে যাবো কেন? অভিমান তো মনের মানুষ, আই মিন কাছের মানুষের উপর করা যাবে। তুমি তো আমার মনের মানুষ নাও। আমি স্বীকার করছি, সেদিন আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম। আমাকে তুমি ক্ষমা করে দাও। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি। থাক শুনি, থাক। তোমার সিদ্ধান্ত নেওয়ার আগে আমি অলরেডি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তার মানে? তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? মানে তুমি কোনো আমাকে বিয়ে করবে নাকি? কি আমাকে পাত্তা
যেন আমার বাবা ফিরে আসুক। আমার বাবা বলেছে আমাদের নাকি অনেক টাকা, অনেক টাকা। আমি সব টাকা তোমায় দিয়ে দেবো, তোমায়। আরে আমাকে দেবে কেন গো? হ্যাঁ, তোমাকেই তো দেবো। জানো আমার বাবা বলেছে আমার জন্য একটা রাত করে এনে দেবে, সে আমার নিজে হাতে খাইয়ে দেবে, ঘুম পাইয়ে দেবে। আর তুমি তো আমার খাইয়ে দাও, তুমি আমার রাত করলেও হতে পারো না। শোনো শোনো পাগলা বাবু, শোনো, আমি তো গরিবের মেয়ে, আমাকে যদি রাজকন্যা বলো ওই পাড়ার লোকে না হাসাহাসি করবে, জানো তো? গরিবটা কি হচ্ছে? গরিবরা তো ভালো মানুষ, ওরা ওরা কারোর হিংসা করে না, কারোর কিছু কেড়ে নেয় না। এখন তোমার মতো তো পাগলা বাবু, এই তো, সেদিন দাদা হোটেল থেকে কত ভালো ভালো খাবার নিয়ে এলো। আমি দাদাকে বললাম, দাদা নে এমন খাবার কোনোদিন খাইনি, একটু দে না। দাদা কি বললো জানো? আমাকে আমাকে লাঠি মেরে ঘর থেকে বের করে দিল। সারা রাত কিন্তু খাইনি, ঘুমাইনি। তাই বুঝি? আর তোমাদের বাড়ির চাকর মাধবটা, সে তোমাকে ভালো মন্দ খাবার করে দেয়নি? হ্যাঁ পারতাম, কিন্তু ওই নিষ্ঠুর বড় বউ রাতে সামান্য আমার খোকা বাবুকে দেবার মতো কোনো উপায় আমার নেই। কেন? উনি ওর সঙ্গে এমন করেন কেন? উনি চান না যে খোকা বাবু সুস্থ হয়ে উঠুক। কেন? উনি এমন কেন চান না? খোকা বাবু যে সুস্থ হলে বড় বাবুর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, আর বড় বাবুর আসল মুখোশটা তখন খুলে যাবে। সে অনেক কথা সবকিছু না জানার ভান করে আমি এখানে পড়ে আছি, শুধু আমার এই অসুস্থ খোকা বাবুটা বাঁচিয়ে রাখা। মাধবদা, মাধবটা? আমার এই অসুস্থ খোকা বাবু কবে যে সুস্থ হয়ে ওই কষাইটার মুখোমুখি ঢুকে দাও, সেই দিনটা দেখার জন্য আমি ছুটতে উঠবো মাধবদা, আমি ছুটতে হলে উঠবো। বাবু, হ্যাঁ সুস্থ তোমাকে হয়ে উঠতেই হবে। যে সুস্থ না হলে তোমার বাবা মা সন্ধান করবে কি করে? মাধবদা, তাই তো বলছি খোকা বাবু, এবার তুমি অন্ধকার থেকে একটু একটু আলোর দিকে উঠে আসার চেষ্টা করো। আমি আরে উঠে আসবো। তোমার নিজের চেষ্টা না থাকলে কখনো তুমি সুস্থ হতে পারবে না। তোমাকে সুস্থ হতে হবে খোকা বাবু, সুস্থ হতে হবে। আর আর বুঝে নিতে হবে তোমার নিজের অধিকার, নিজের অধিকার। না না না, অধিকালের কথা বললে দাদা ভীষণ মারে। এই মেয়েটা, তুই আমার ভালো বাঁধবে, তুই আমার রাখণ্য হবে। দূর বাবা, দূর বাবা, অসুস্থ মানুষ বলে দু চার দিন একটু খাইয়ে দিয়েছি, ও আমাকে এখন মনের মানুষ ভাবতে শুরু করে দিয়েছে। এই শোনো, আমি এসব পারবো না, আমার টিফিনকে নিয়ে দাও তো, না আমি চললুম। পাদি মেয়ে আমার পকেটে, আমার সেদিকে দুটোটাই আমি সেদিকেই চলে যাবো। যদি চলে যাও তাহলে এই বাড়ির লোকেরা তো আমাকে এবারে দোষারোপ করবে। ছাড়ো না না, একে আগে শান্ত করে বলি, ও পাগলা বাবু, পাগলা বাবু, তুমি যদি চলে যাও তাহলে এই রাজকন্যার কি হবে শুনি? এ আমার লাজ করবে। ওমা, একটু আগেই তো বললে আমি তোমার রাজকন্যা। হ্যাঁ সব ভুলে গেলে? হ্যাঁ, বলেছি তো, তুই আমার লাজ করবে আর আমি তোমার লাজ করছি। হ্যাঁ, তুমি আমার রাজকুমারী তো। এই লাজ করবে, বুঝছো না? আমরা একসাথে খেলবো। খেলবে মানে কি খেলবে গো? কানামাছি, এই আমি চোখ বন্ধ করে কানামাছি এলাম, কানামাছি হয়ে আমি তোমার ধরবো, ধরলো তুমি আমার কানামাছি। গো গো ডাকে বাড়ি ডাকে গো গো। তাহলে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। কানামাছি গো গো, তাকে তাকে চুম। কানামাছি গো গো, তাকে তাকে চুম। কি মজা, কি মজা, কানামাছি, কানামাছি গো গো, খেলবি তো আয়।
তোর মুখটা আমি না খবরদার বাবু, খবরদার। আর একবার ওর গায়ে হাত তুললে, সব চামড়া চাবিয়ে বস্তা ঢুকিয়ে, চিকেন তন্দুরি দিয়ে এই সুন্দরী কাপড়ের সাথে পার্সেল করে দেবো। শালা, আমার নাম সুদর্শন চাকর। আমি পাঁকে থাকি কিন্তু পাঁক মাখি না। তবে হ্যাঁ, আজ আমি মাখবো আর তোকেও মাখাবো তোর ওই কলঙ্কের পাঁক। আমার লাজ করবে কি করছে? এমন করলে আপনি কেস খেয়ে যাবেন। শিলদাহানি কেস, ধারা 300। কেস খেয়ে যাবে? কেস খাবো কেন? কেস খাবো কেন? আমি তো একটু মানে ওকে পরখ করে দেখছিলাম ও কেমন খেলোয়াড়। আমার ওই ভাইটার সাথে ঠিক মতো খেলতে খেলতে পারবে কি না। আরে বাবু, ও নিয়ে চিন্তা করো না, আমি একেবারে পাক্কা খেলোয়াড়। যে যেমন খেলোয়াড় তার সাথে দিন তেমনি খেলতে পারে। খেলা টেলাও সব এখন চলবে না। বড়বাবু, এখন ডাইরেক্ট কাজের কথাই। হ্যাঁ, সেই ভালো, সব বাজে পাস করে কোনো লাভ নেই। হ্যাঁ শোনো সুন্দরী, এই আমার কাকা মানে ওই খ্যাপাটার বাবা একটা আশ্চর্য উইল করে গেছে জানো। উইলটা হলো যে মেয়ে ওই খ্যাপা ছেলেটাকে বিয়ে করবে কাকার সমস্ত সম্পত্তি সেই মেয়েই পাবে। তাই বলছিলাম, তুমি ওই খেপা ছেলেটাকে বিয়ে করে না। সে না হয় আমি বিয়ে করে নেব, কিন্তু বিয়ে করার পর ওই সম্পত্তির অধিকারী কিন্তু আমি হয়ে যাব। ব্যাস, তাহলে তো খেলা এখানেই শেষ। তাহলে আপনাদের ফায়দাটা কোথায়? এই না না, খেলা এখানে শেষ নয় তো, খেলা বরং এখান থেকে শুরু। হ্যাঁ, শোনো, ওই তোমাদের বিয়েটা হবে নকল। I mean, নকল স্ত্রী হয়ে বেশ কিছুদিন তোমাকে ওই খ্যাপাটার সঙ্গে সংসার করতে হবে। তারপর যখন ওই সমস্ত সম্পত্তি তোমার নামে হয়ে যাবে তখন তুমি ওই সম্পত্তি আবার আমার নামে দানপত্র করে দেবে। কেন? এর জন্য অবশ্য আমি তোমাকে 10 লাখ টাকা দেবো। ওরে বাবা রে, 10 লাখ, 10 লাখ, আমার নামে বিয়ে। আমারে, আমি রাজি, আমি রাজি, আমি রাজি, রাজি, রাজি। নকল বিয়ে। হ্যাঁ তো, নকল বিয়ে নেই তো। দাঁড়াও, দাঁড়াও। যতটা সহজ ভাবছো ততটা সহজ নয়। নকলে ও হলো, তোমাকে একটা আসল বাচ্চা পেয়দা করতে হবে। তবেই তুমি 10 লাখ টাকা পাবে। তবে তুমি সম্পত্তির অধিকারও পাবে। খেপা, কি তাহলে কেসটা কি দাঁড়ালো? আমার এই নকল স্বামীর সাথে নকল বিয়ে করে আসল বাচ্চা পয়দা করতে হবে? আরে আমি পাবো না। কি ভেবেছেন নাকি? কি ভেবেছেন? আরে বাবা, সব কিছুই যদি নকল থাকে তাহলে আসল বাচ্চাটা কোথা দিয়ে আসবে? না না, ওই বাচ্চার জন্য তোমার চিন্তা করতে হবে না, বুঝেছো সুন্দরী? চিন্তা করবে না? এই না না, ওই দরকার হলে না তোমার পেটে বাচ্চা। আরে শুনুন, শুনুন, শুনুন। আরে কার কি মুরত আছে ও নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। শুনুন, আমাকে যদি ওই আসল বাচ্চা পয়দা করতে হয় তাহলে কিন্তু আমার অগ্রিম আরো 5 লাখ টাকা লাগবে। আরে রাজি থাকলে বলো, তাহলে শাঁখা, সিঁদুর, শাড়ি সব কিছু একবারে রেডি করে রেখো। কাল থেকে সুন্দরী রানীর দুয়ারে খাবার দাবার বন্ধ করে দিয়ে আমি এই বাড়ির নকল বউ হয়ে যাবো। নকল বউ।
এই বোনটা আমার চড়কের মেলায় হারিয়ে গেছিল। আর আমার সেই ছোট্ট ভাইটা ওই দিনেই জলে ডুবে মারা গেল। আসলে দুটো ঘটনা একসাথে ঘটেছে তো, তাই আমি কেমন যেন গুলিয়ে ফেলি। কি মর্মান্তিক দৃশ্য। ঠিক আছে দাদা, তুমি শান্ত হও। বলছি দাদা, তোমার ভাই কোথায় আছে? আমাকে সেখানে নিয়ে চলো। আর ডাক্তারবাবু প্রেসক্রিপশনটা আমাকে দাও। সেই ডাক্তারি প্রেসক্রিপশন কোথায় পাবো? এখনো তো ডাক্তারকে কল করাই হয়নি। তবে আজ আমি ডাক্তারকে কল করবো ঠিক করেছি। শুধু শুধু কল করে কি হবে? ডাক্তারকে যা ভিজিট দেবে তার অর্ধেক ভিজিট আমাকে দিন, আমি ডাক্তারি করে দেব। এই মশাই, আপনি ডাক্তারি করবেন মানে? আপনি তো উকিল। তাতে কি হয়েছে? উকিল হলেও ডাক্তারি বিদ্যাটা বিলক্ষণ জানা আছে। এক সময় আমি চুটিয়ে প্র্যাকটিসও করেছি, পছারও ভালো ছিল। এত যদি পয়সা ছিল তা ডাক্তারিটা ছাড়লেন কেন? ওই লকডাউনের সময় একবার ধরপাকড় হয়েছিল কিনা, সেই সময় আমি ডাক্তারি ছেড়ে পালিয়ে এসেছিলাম। কারণ আমার ডাক্তারি ডিগ্রিটা ছিল চাল কিনা। শালা, আপনি তো দেখছি একেবারে পুরোপুরি জানেন। আপনি তো মারাত্মক লোক মশাই। আচ্ছা, আপনার তো ফাঁসি হওয়া উচিত। ঠিক বলেছিস, ঠিক বলেছিস বোন। শালা, আমার হাতে যদি ক্ষমতা থাকতো না, এইসব মালগুলোকে আমি একেবারে গুলি। আসলে কি জানিস বোন, এইসব মানুষগুলোর মাথায় তো আমরা কাঁটাল রেখে বেঁচে আছি, তাই তার মানে মানে ওই সবসময় তুই মানে করিস কেন? কারণ তো আরে সব কথার মানে খুঁজতে নেই, বুঝেছিস? শোন যেটা বলছিলাম, তুই আমার ভাইটাকে সামাল দিতে পারবি তো? ভাইটা কিন্তু আমার বড্ড রাগী। একটু রেগে গেলে না কামড়ে দেয়, খামচে দেয়, এক কথায় বলা যায় বড্ড পাগল। আরে বাবা, উনি তুমি একদম ভেবো না দাদা। এই সমস্ত পেশেন্টদেরকে আমি খুব ভালো করে সামলাতে পারি। ঠিক আছে, তবুও তুই কেমন করে আমার ভাইটাকে সামাল দিবি সেটা তো আমার জানা দরকার নাকি? তুই এক কাজ কর, তুই আমি বরং ওই পাগল সেজে আমি অভিনয় করবো, আর তুই আমাকে সামাল দিবি। না মানে কিন্তু বলার কি আছে, আগে দেখে নি তুই কেমন সামাল দিবি। নে, আমি পাগলামো করছি, তুই আমাকে সামাল দিবি, কেমন? তাহলে আমি পাগলামো করছি, আমাকে সামাল দে। আমি যাবো না, আমি যাবো না, আমি গান করবো না, যাবো না, আমি কিন্তু যাবো না, কিন্তু না। কেন আবার? আমি কতবার বলে দিই, পায়ে পড়ি রে মেলা থেকে বই নেবে, দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বই নেবে, দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বই নেবে, নইলে বলছি দড়ি রে দাদা পড়ি রে, দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বই নেবে, দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বই নেবে। তুমি কে গো? তুমি আমার বউ বুঝি? আমার বউ? আমার কাছে তো আমার কাছে তো দাদা, কি করছো তুমি? দাদা, কি করছো তুমি? না ছাড়ো। আমি এখন পেশেন্ট, তুই আমাকে সামাল দে। ছোট বাবু নয়, ও এখন আমার পেশেন্ট। আর এরকম পাগলা পেশেন্টকে আমি ঠিক এইভাবেই সামলাই। চলি, নমস্কার। তুমি বোধহয় জানো না একটা পাগল পেশেন্টকে সামাল দেওয়া এত সহজ, কিন্তু একটা পাগলা সেন্টকে এত সামাল দেওয়া সহজ নয়। তুমি এই
ছোট